আসসালামু আলাইকুম। দাফনের সময় লাশের কাপড়ের মুখ খুলে দিতে হয়, কিন্তু ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রামের মানুষেরা এই কাজে একটি ভুল করে বসে। মোমন নামের একটি মেয়ের খুন হয়, যাকে কবর দেওয়ার সময় তার লাশের কাফনের মুখ খুলে দিতে ভুলে যায়, যার ফলে তার এই লাশটি পরিণত হয় একটি জ্যান্ত লাশে। আর এরপর সে অপরাধীদের তারে তারে ঘুরে বেড়াতে থাকে প্রতিশোধের জন্য। এই ধরনের লাশকে ইন্দোনেশিয়ার ভাষায় পচং বলা হতো। তো চলুন আজ এই ভয়ানক পচনের গল্প জানা যাক। গল্পটি শুরু হয় শান্ত একটি গ্রামীণ পরিবেশে। নিরিবিলি একটি বিকালে সেই গ্রামে একটি বাড়ির সামনে বেশ কিছু গাড়ি এসে দাঁড়ায়। এই গাড়ি থেকে অনেকগুলো নারী এবং পুরুষ নেমে আসে, তাদের সবার হাতে উপহারের ডালা। গান গাইতে গাইতে এবং আনন্দ করতে করতে তারা এসে বাড়ির সামনে এসে দাঁড়ায়। এই লোকটি আল্লাহর নাম নিয়ে এই বাড়িতে কে আছে ডাকতে থাকে। একসময় বাড়িটির কর্তা বেরিয়ে আসে এবং অবাক হয়ে বলে, এইসব কি, তারা কারা, এখানে কেন ভিড় করেছে? গাড়ি নিয়ে আসে সেই লোকটি জিজ্ঞাসা করে যে সে কে। গাড়ি নিয়ে আসা সেই লোকটা বলে যে সে তার বন্ধুকে চিনছে না কেন। এই কথা শুনে বাড়ির কর্তা কিছুটা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে লোকটি মাবরুম কিনা। গাড়িতে করে আসা লোকটি সম্মতি জানায় আর তার এখানে আসার কারণ ব্যাখ্যা করে। তার একটি ছেলে আছে, তার সাথে এই বাড়ির বড় মেয়েটির বিয়ে দিতে চায়। তার ছেলে এই বাড়ির বড় মেয়েকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে, অথচ তাকে বলার সাহস করতে পারেনি। তাই তার হয়ে তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আর ছেলে তার সাথেই এসেছে। সে এখন গাড়িতে বসে আছে। এ সময় আমরা গাড়ি থেকে একজন চশমা পরা বোকাশোকা ছেলেকে দেখতে পাই। এই ছেলের সাথে এই বাড়ির বড় মেয়ের বিয়ের প্রস্তাব আনা হয়েছে। মোমনের বাবা এই প্রস্তাব শুনে ভীষণ রেগে যায় এবং মাবরুমের পুরো দলকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই সময় বাড়ি থেকে বেরিয়ে আসছে মোমন এবং মোমনের সাথে আছে জুনাইদ নামের একজন ছেলে। আসলে মোমনের সাথে জুনাইদের বাগদাদ হয়ে গিয়েছে, অর্থাৎ তারা এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, আর এই জন্যই তার বাবা তাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছিল না। যদিও মোমনের বাবাকে দেখে মনে হয় জুনাইদকে তেমন একটা পছন্দ করে না, তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলতে পারে না, কেননা মোমন এবং জুনাইদ একে অপরকে পছন্দ করে। মোমনের বাবা জুনাইদকে বলে তার মেয়েকে দ্রুত বিয়ে করে নিতে, কেননা সে একের পর এক আর বিয়ের প্রস্তাব আটকাতে পারছে না। জুনাইদের হয়ে মোমন বলে তারা খুবই দ্রুত বিয়ে করে নিবে, সবকিছুর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। বাবা চলে গেলে মোমন ও জুনাইদের সাথে বেশ রাগারাগি করে এবং বলে তাকে দ্রুত বিয়ে করে নিতে। এভাবে তারা আর কয়দিন কাটাবে। অতিরিক্ত সুন্দরী হওয়ার কারণে গ্রামের প্রায় সবাই মোমনের পিছে পড়ে থাকে। তবে এই বাড়ির মেয়ে যে শুধু মোমনই সুন্দর এরকমটা কিন্তু নয়। এই বাড়ি আরো একটি মেয়ে আছে যার নাম নিমিন। নিমিন হলো মোমনেরই যমজ ছোট বোন। দুই বোনের মধ্যে বেশ ভালো সম্পর্ক। এদিকে একই রকম দুইজন দেখতে হলেও তারা তাদের স্বভাবের দিক থেকে সম্পূর্ণরূপে বিপরীতধর্মী। মোমন ঘরোয়া ধরনের একজন মেয়ে, নিমিন হলো স্বাধীন চেতা মেয়ে। এইভাবে চার দেওয়ালের মধ্যে একটি গ্রামে তার জীবন অতিবাহিত করতে চায় না, তাই তো সে এই গ্রামে থাকে না। এই কারণে মূলত তাকে গ্রামের কেউই খুব একটা বেশি চেনে না। এখন দৃশ্য চলে যায় কোনো এক মহল্লার সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেখানে বেশ নাচ গান হচ্ছিল। সেখানে হোসেন নামের এক লোক নর্তকীদের নাচ দেখে বেশ আনন্দ উপভোগ করছিল। সে এক নর্তকীকে কিছু টাকাও দেয়। এ সময় সেখানে গাড়ি নিয়ে একদল ছেলে চলে আসে। এই ছেলেগুলো হলো এলাকার গুন্ডা ধরনের ছেলেপেলে, যাদের কাজই হলো বিভিন্ন জায়গায় থেকে চাঁদাবাজি করা। এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তারা তাকে কোনায় টেনে নিয়ে যায় এবং তার থেকে কিছু মোটা অঙ্কের চাঁদা আদায় করে। এই সময় ওই গুন্ডাদের লিডার জেফ্রি সেখানে হোসেনকে দেখে খুবই খুশি হয়ে যায়। সে সেখান থেকে হোসেনকে জোর করে এক স্থানে নিয়ে যায়। আমরা দেখতে পাই এই জায়গাটি হলো একটি কবরস্থান। হোসেন জেফ্রিকে জিজ্ঞাসা করে সে আসলে মোমনকে পছন্দ করে কিনা, সে মোমনের সাথে থাকতে চায় কিনা। জেফ্রি বলে সে মোমনকে পাগলের মতো ভালোবাসে। এই কথা শুনে হোসেন বলে তাহলে তো তাকে বুজুর্গদের সাথে কথা বলতে হবে। এখানে বুজুর্গ বলতে হোসেন বুঝিয়েছিল জিনদের কথা। হোসেন সম্ভবত জিনদের মাধ্যমে কালো জাদু করে থাকে আর মানুষকে বশ করার কাজ করে থাকে। এ সময় হোসেন ভান করতে থাকে তার উপর কোনো বুজুর্গ অর্থাৎ জিন ভর করেছে। সে জেফ্রিকে বলে তাকে বুজুর্গ বলে ডাকতে। কথা বলতে বলতে হোসেন একটি কবরের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। অন্যদিকে জুনায়েদ এবং মোমন তখন বাজারের একটি ছোট্ট দোকানে চলে আসে। ওই দোকানটি মোমন নিজে দেখাশোনা করে। জুনায়েদ মাঝে মধ্যে তাকে সাহায্য করে। দোকানের সামনে একজন মহিলা বসেছিল, যে কিনা মোমনের বাবা মায়ের জন্য কিছু কাপড় তৈরি করে এনেছে। এই কাপড়গুলো মোমনের বাবা মা আগামীকাল হতে যাওয়া পার্টিতে পরবে। এখন এই মহিলার কাছ থেকে কাপড়গুলো কিনে নেয়। মোমন তার দোকানের কাজ শুরু করে। এমন সময় তার দোকানে আমরা একটি ছেলেকে উকিঝুঁকি মারতে দেখতে পাই। জুনাইদ বলে মোমনের যেই ফ্যান ক্লাব রয়েছে সেই ফ্যান ক্লাবের একটি ছেলেই হলো এই ছেলেটি, অর্থাৎ মোমনকে অসংখ্য ছেলেরা পছন্দ করে, তাদের মধ্যেই হলো এই একটি ছেলে। মোমন তার কথা হেসে উড়িয়ে দেয় এবং বলে মোমনের ক্লাবে একজনই সদস্য আর সে হলো জুনায়েদ। এইখানে দোকানে একজন খরিদ্দার আসে, তাকেও মোমনের ফ্যান ক্লাবের একজন বলা চলে। তাদের এলাকার বেশিরভাগ পুরুষই মোমনের প্রতি দুর্বল। যে ব্যাপারটা নিয়ে জুনায়েদের হিংসা হয় ঠিকই, তবে মোমনের জন্য তার দোকানের বিক্রিটা ভালোই হয়।
এ কারণেই তাকে চুপ থাকতে হয়। এখন দৃশ্য চলে যায় নিমিনের কাছে। তাকে আমরা শহরের একটি ক্যাফেতে দেখতে পাই। আসলে নিমিন এই ক্যাফেতে চাকরি করে। নিমিনের বাড়িতে পার্টি শুরু হলে নিমিনের বাবা তাকে ফোন করে এবং ওই পার্টির খরচ বহন করার জন্য তাকে ধন্যবাদ জানায়। আর এরপর নিমিনের বাবা নিমিনকে ওস্তাদ উদ্দিনের সাথে কথা বলতে বলে। উদ্দিন এইখানে নিমিনকে বলে যে সে নিমিনের জন্য দোয়া করবে যাতে করে সে একজন ভালো জীবনসঙ্গী পায়। অন্যদিকে হোসেন এবং জেফরি 2 নম্বরই কাজ অর্থাৎ জাদুটোনায় ব্যস্ত ছিল। হোসেনের শিখিয়ে দেওয়ার নিয়মে জেফরি অনেকক্ষণ যাবৎ মন্ত্রতন্ত্র পড়ছিল আর এরপর সে তার হাতে থাকা আগরবাতি নিভিয়ে দেয়। হোসেন তাকে অপেক্ষা করতে বলে। তারপর তার পছন্দের মানুষটি পাগল হয়ে তার কাছে ছুটে আসতে বেশি সময় আর বাকি নেই। অর্থাৎ কালো জাদুর মাধ্যমে তারা মোমনকে জেফরির জন্য পাগল করতে চলেছে। এদিকে মোমনের বাড়িতে তখন ওস্তাদ উদ্দিন দোয়া পড়াচ্ছিল, সবাই হাত তুলে মোনাজাতের জন্য। এমন সময় মোমনের ফোনে ব্যাংক থেকে একটি মেসেজ আসে। মেসেজে তাকে দ্রুত লোন পরিশোধ করার জন্য বলা হয়। এই মেসেজটি দেখে মোমন বেশ চিন্তিত হয়ে পড়ে, কেননা সে তো কোনো লোন নেয়নি। আর এই জন্যই সে তখন কল দেয় তার ছোট বোন নিমিনকে। নিমিন তার বোনের ভিডিও কল দেওয়া দেখে দ্রুত ওয়েটারের কাপড় ছেড়ে অফিস রুমে চলে যায়। আসলে নিমিনের পরিবার জানে না যে সে জাকার্তায় একটি অফিসে চাকরি করে, সে ওয়েটারের কাজ করে, এ কথা তার পরিবার জানে না। নিমিন কল রিসিভ করলে মোমন তাকে জিজ্ঞাসা করে সে কোনো লোন নিয়েছে কিনা। মোমনের কাছে লোনের মেসেজ এসেছে অথচ সে কোনো লোন নেয়নি। তাই মোমন নিমিনকে জিজ্ঞাসা করে সে তার এটিএম কার্ড দিয়ে কোনো ধরনের লোন করেছে কিনা। সে বলে সে শুধুমাত্র শপিং করেছে, হয়তো তার বাবা মোমনের কার্ড ব্যবহার করে লোন নিয়েছে। তাই তো এই সামান্য বিষয় নিয়ে নিমিন তার বোনকে চিন্তা করতে মানা করে। মোমন বলে এটা তার কাছে সামান্য বিষয় নয়, সে একা কিভাবে এতগুলো টাকা পরিশোধ করবে, কারণ এখানে 2000 10,000-এর ব্যাপার নয় বরং লক্ষ কোটি টাকার ব্যাপার ছিল, যে কারণে মোমন ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। তবে নিমিন বলে সে এই টাকাগুলো শোধ করে দিবে। কথা বলেই সে তুড়িঘুড়ি করে ফোনটা রেখে দেয়। অন্যদিকে জেফরি মোমনের বাড়িতে উকিঝুঁকি দিচ্ছিল। মোমন তাকে দেখতে পেয়ে তার দিকে তাকিয়ে হাসে এবং হাত নাড়ে আর এরপর মোমন তার দিকে এগিয়ে আসে, যা দেখে জেফরির খুশি তো আর ধরে না, তার জাদুটোনা সফল হয়ে গিয়েছে। তবে মোমন তার কাছে এসে বলে সে কে, তার পরিচয় কি, সে কেন এখানে এসেছে। মোমন ভাবছিল এই লোকটি হয়তো পার্টির একজন মেম্বার, তাই সে তার দিকে হাত নেড়েছিল। তবে কাছে এসে তার ভ্রম ভেঙে গিয়েছে। জেফরি যখন বুঝতে পারে তার কালো জাদুতে এখনো কোনো কাজ হয়নি তখন সে হতাশ হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। পরদিন মোমনের কাছে ব্যাংক থেকে আবারও মেসেজ আসে। ব্যাংক থেকে বলা হয় সে যদি আজ দুপুরের মধ্যে টাকা পরিশোধ না করে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে। মোমন বুঝতে পারে না সে এখন কি করবে। বাধ্য হয়ে সে কল দেয় জুনায়েদকে। জুনায়েদ তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কেন এত চিন্তিত লাগছে। মোমন এখানে অনেকটা অস্বস্তি বোধ করছিল জুনায়েদের কাছ থেকে টাকা চাওয়ার ব্যাপারে। তবুও ফাইনালি সে সাহস করে এবং জুনায়েদের কাছে টাকা চায়। ভালোবাসার মানুষটি টাকা চেয়েছে দেখে জুনায়েদও কিছু না ভেবেই এতে রাজি হয়ে যায়। তবে টাকার অঙ্ক শুনে সে বেশ চমকে ওঠে। সে জিজ্ঞাসা করে এত টাকা তার কেন দরকার। মোমন তার কথার কোনো জবাব দিতে পারে না, তবে বলে টাকাটা তার এখনোই দরকার। জুনায়েদ বলে কিছু অংশ টাকা সে দিতে পারবে, কারণ এত বড় অঙ্কের টাকা তার কাছেও নেই। জুনায়েদ আরও বলে ভবিষ্যতে কোনো সমস্যা হলে জুনায়েদকে সব খুলে বলা উচিত, কারণ তারা দুইজন স্বামী স্ত্রী হতে চলেছে। মোমন বলে সে তাই করবে। মোমন টাকা পাবো শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আবার একই সঙ্গে ভীষণ লজ্জায় পড়ে যায়, কারণ তার জুনায়েদের কাছ থেকে টাকা ধার চাইতে হচ্ছে। এমনটা এই প্রথমবারই হচ্ছিল, তাই লজ্জায় সে মাটির সাথে মিশে যাচ্ছিল। জুনায়েদ তাকে বোঝায় এতে লজ্জার কিছু নেই, তারা দুইজন একে অপরকে ভালোবাসে, তাই তারা দুজন বিপদ আপদে দুজন দুজনের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। এই সন্ধ্যায় বাড়ি থেকে বের হতেই মোমনকে কিছু গুন্ডারা ঘিরে ধরে। তারা বলতে থাকে মোমন তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে, এখন টাকা ফেরত দেওয়ার সময় হয়ে গিয়েছে। তবে মোমন তাদের কাছ থেকে কখনোই টাকা ধার নেয়নি, তাই সে এই ব্যাপারে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় সেখানে জেফরি চলে আসে এবং গুন্ডাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এই গুন্ডারা আসলে জেফরির হয়ে কাজ করে। জেফরির সুদের ব্যবসা আছে, যারা সময় মতো টাকা দিতে পারে না তাদের এই গুন্ডারা মারধর করে টাকা আদায় করে নেয়। বসকে দেখে গুন্ডারা চলে যায়। মোমন বলে সে জেফরিকে চিনতে পেরেছে। জেফরিকে সে পার্টির সময় দেখেছিল। জেফরি বলে সে মোমনের ধার দেনার ব্যাপারটা জানে, যেহেতু কোম্পানিটি তার, তাই সে মোমনকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। মোমন তাকে এই ব্যাপারে কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে। জেফরি বলে সে তাকে নামিয়ে দিয়ে আসবে, রাস্তাটি ভালো ছিল না। এর ওপর আবার জেফরি জোর করছিল, তাই তো বাধ্য হয়ে মোমনকে এই কথা মেনে নিতে হয়। যেতে যেতে জেফরি তাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে মানা করে, আর এই কথা বলে সে মোমনের হাত ধরার চেষ্টা করে, যার ফলে মোমনের আর বুঝতে বাকি থাকে না জেফরির উদ্দেশ্য কি। তাই সে তাকে তখনই নামিয়ে দিতে বলে। জেফরি তাকে ছাড়তে চায় না। হাতাহাতির এক পর্যায়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ির সামনে একটি মোটরসাইকেল আসে এবং জেফরি গাড়ি থেকে নেমে মোটরসাইকেল ওয়ালাকে গালিমন্দ করতে থাকে। আর এই সুযোগে মোমন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পালিয়ে যেতে শুরু
করে। কিছুক্ষণ ছোটার পর মোমন এক স্থানে লুকিয়ে পড়ে। সেখান থেকে নিমিনকে কল করে। নিমিন রেস্টুরেন্টে ব্যস্ত থাকায় কলটি রিসিভ করতে পারে না। সে কিছুক্ষণ পর কল ব্যাক করে আর তখন ওই ফোনের রিংটোনের শব্দে জেফরি বুঝে যায় মোমন এখন কোথায় আছে। সে আবারও মোমনের পিছু করতে শুরু করে। ছুটতে ছুটতে এক পর্যায়ে জেফরি মোমনকে ধরে ফেলে এবং তার সাথে বাজে কাজ করার চেষ্টা করে। মোমন কোনো রকম লাথি মেরে আবারও ছুটে পালায়। জেফরি তখনও তার পিছু ছাড়েনি। দৌড়াতে দৌড়াতে মোমন মেন রোডে চলে আসে আর ঠিক তখনই সেখানে একটি ট্রাক এসে তাকে উড়িয়ে দেয়। মোমন উড়ে গিয়ে ছিটকে পড়ে আর এই দৃশ্য দেখে ভয় পেয়ে জেফরি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মোমন সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই মোমনের দাফন সম্পন্ন হয়েছে। সেখানে তার শোকাহত পরিবার তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অকালে মৃত্যুতে সবাই যেন শোকে পাথর হয়ে গিয়েছিল। সব রীতিনীতি মেনে জানাজা এবং দাফন শেষ করা হয় আর এক সময় জানাজা শেষ করে সবাই ধীরে ধীরে চলে যেতে শুরু করে। শুধু বসে থাকে মোমনের পরিবার। পরবর্তী দৃশ্যে আমরা হোসেনকে দেখতে পাই, যার সাথে জেফরি ওই গুন্ডারা ঝগড়া করছিল। তাদের মতে হোসেন মিথ্যা কথা বলেছিল এবং জিনের নাটক করেছিল এবং এইভাবেই তাদের থেকে বুঝিয়ে টাকা হাতিয়ে নিয়েছিল। তারা হোসেনের কাছে ওই টাকা ফেরত চাই, ওই কালো জাদুর টাকা ফেরত চাই। হোসেন বলে জেফরিকে যেন তারা তার বাড়িতে পাঠিয়ে দেয়, জেফরিকে সবকিছু বুঝিয়ে দিবে। হোসেন এবং কবরস্থানের দারোয়ান তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর হোসেন দারোয়ানকে বলে সে কিছু একটা ভুলে গিয়েছে। দারোয়ান তাকে বারবার জিজ্ঞাসা করে কিন্তু হোসেন মনে করতে পারে না। একসময় হঠাৎই তার মনে পড়ে যায় দাফনের সময় সে মোমনের কাফনের বাঁধন খুলতে ভুলে গিয়েছে। হোসেন এই কবরস্থানের কবর খোদক। ধর্মীয় রীতিনীতি অনুসারে লাশ মাটিতে দেওয়ার আগে কাফনের কাপড়ের বাঁধন খুলে দিতে হয়। এই কাপড়কে পচং বলা হয়। কবর খোদক হিসাবে এই কাজটি হোসেনেরই করতে হয়, তবে মোমনের বেলায় সেটা করতে ভুলে গিয়েছে। লোকজ বিশ্বাস হলো এই পচন না খুলে দিলে ওই কবরস্থল লাশ তার পরকালে যেতে পারে না, যার ফলে সে এই দুনিয়াতেই ছটফট করে। কষ্টতে মানুষকে ভয় দেখায়। যে সকল আত্মা পচন না খোলার জন্য মানুষকে ভয় দেখায় তাদেরকে পচং বলা হয়। এসব শুনে দারোয়ান বেশ ভয় পেয়ে যায় এবং হোসেনের দায়িত্বহীনতার জন্য তাকে গালিমন্দ করে। এরপর দারোয়ান সেখান থেকে চলে যায়। তার ধারণা এই কবর এখন হন্টেড হয়ে গিয়েছে, তাই সে এখানে আর থাকতে পারবে না। কবরস্থানে একা রয়ে যায় হোসেন। তার কিছুটা ভয় ভয় করছিল, তাই তো সে দ্রুত নিজের ঘরে চলে যায়। তার ঘরটি কবরস্থানের ভেতরেই ছিল। ঘরে ঢুকতেই হোসেনের মনের ভয় আরো বেশি বেড়ে যায়। হঠাৎই তার ঘরের জানালা নিচ থেকেই খুলে যায়। জানালার সামনে দাঁড়ালে তার মনে হয় কাফনে মোড়ানো কিছু একটা কবর থেকে উঠে আসছে। সে নিজেকে নিজে বলতে থাকে সে অনেক ক্লান্ত, তাই এইসব কিছু দেখছে। হঠাৎই তখন দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই হোসেন সেখানে এলাকার এক নর্তকী মেয়েকে দেখতে পায়। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা তাকে নাচতে দেখেছিলাম। মেয়েটি হোসেনের কাছে কিছু টাকা চায়। প্রায় বিনোদন দেওয়ার পরিবর্তে হোসেনের কাছ থেকে টাকা নিত, তবে এইবার হোসেন তাকে টাকা না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। হোসেনের ধারণা হয় একটু আগে সে জানালা দিয়ে এই মেয়েটিকে দেখেছিল আর এতে তার ভয় কিছুটা কমে, তবে কিছুক্ষণ পরেই সে আবারও ভয় পেয়ে যায়। সে তার ঘরের কোনায় কাফনে মোড়ানো অবয়ব দেখতে পায়। তার সবুজ চোখ জলজল করছিল। আলো জ্বালাতেই সেই অবয়বটি উধাও হয়ে যায়। আবারও আলো নিভাতেই সেটি চলে আসে। হোসেন কয়েকবার আলো জ্বালিয়ে নিভিয়ে নিশ্চিত করে সেখানে কিছুই নেই। তারপর সে ওই জায়গায় যায় যেখানে কাফনে মোড়ানো ছায়ামূর্তিটি দেখেছিল। হোসেন নিশ্চিত করে সেখানে কিছুই নেই, তবে তার ভয় কমে না। সত্র আলো জ্বালিয়ে রেখে ক্যাথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তখনই বাইরে থেকে একটি কণ্ঠ হোসেনকে ডাক দেয় এবং বলে সে মোমন। এ কণ্ঠ শুনে হোসেন আর স্থির থাকতে পারে না। সে প্রচন্ড ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে এবং একটি হোটেলে গিয়ে লুকিয়ে পড়ে। তবে সেখানে সে তার সামনে আবারও ভয়ানক কাফনে মোড়ানো সেই ছায়ামূর্তিটিকে দেখতে পায়। সেখান থেকে বেরিয়ে হোসেন তার ঘরে চলে আসে এবং দরজায় তালা দিয়ে দেয়। এরপর বাহির থেকে দরজায় এক নাগাড়ে কড়া নাড়া দিতে থাকে এবং বলতে থাকে সে মোমন এবং বলেছিল যে সে যেন তার পচঙের বাঁধনটি খুলে দেয়। এভাবে কড়া নাড়তে নাড়তে একসময় কড়া নাড়া থেমে যায়। তখন হোসেন কিছুটা স্থির হয়, তবে ঠিক তখনই তার পাশের আলমারিটি খুলে যায়। সেখানে একটি কাটা মাথা দেখা যায়। মাথাটিতে পচং বাঁধা ছিল, যা দেখে হোসেন প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। তার আতঙ্ক আরো বাড়িয়ে দিতে প্রচন্ড বাতাস বইতে থাকে এবং তার ঘরের সকল জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। ঘরের ভিতরে সে মোমনের কবরের ফলক দেখতে পায়। বাতাসে হারিকেন পড়ে যায়, ফলে আগুন ধরে যেতে থাকে। দূরে দাঁড়ানো কাফনে জড়ানো ছায়ামূর্তি হোসেনকে বারবার বলতে থাকে তাকে যেন ক্ষমা করে দেয়। এক সময় সবকিছু শান্ত হয়ে যায়, বাতাসও থেমে যায়, তার ঘর গোছানো দেখা যায়। তবে ঘরের ভিতরে হোসেন কিছু মাটি দেখতে পায়। মাটিগুলো কবরের মাটি ছিল, যা দেখে হোসেন স্তম্ভ হয়ে যায়। সে বুঝতে পারে এই সবকিছু কল্পনা তো মোটেও ছিল না। পরদিন সকালে সূর্যের আলোয় চারিদিক ঝলমল করে ওঠে, তবে সেই আলো মোমনের পরিবারের জন্য আশা বয়ে আনে না। তারা ব্যথিত হয়ে বসে থাকে চুপচাপ। পরিবারের সব থেকে আপন সদস্য এবং ভালোবাসার মানুষ হারিয়ে তারা যেন পাথর হয়ে গিয়েছিল। এক সময় নিমিন এবং মোমনের মা এসে নিমিনের পাশে বসে। সে নিমিনকে বলে নিমিনের এখন উচিত হবে কাজের জন্য জাকার্তা না গিয়ে বরং এখানেই থেকে যাওয়া, কারণ তার বাবাও বেশ ভেঙে পড়েছে। তাই মোমনের অনুপস্থিতিতে নিমিনের উচিত তার বাবার সাথে থাকা। তবে নিমিন বলে তার সারা জীবন এভাবে শোক পালন করতে পারবে না, তাদের জীবনে এগিয়ে
দিয়ে যেতে হবে, মোমনকেও তার মতো শান্তিতে থাকতে দিতে হবে। যা হবার তা হয়ে গিয়েছে, এখন আর কিছুই করার নেই। নিমিনের মা তার বাবার দিকে তাকাতে বলে এবং বাবার জন্য এখানেই থেকে যেতে বলে, তবে নিমিন বলে তাকে চাকরি করতে যেতেই হবে। তখন নিমিনের মা বলে সে মোমনের দোকানটি দেখাশোনা করতে পারে, এই দোকানটি এখানে বেশ চালিত দোকান। তখন নিমিন বলে সে জাকার্তায় বেশ পরিশ্রম করে চাকরিটি পেয়েছে, তাই সে তা হারাতে চায় না, তাকে জাকার্তায় যেতেই হবে। একথা বলে নিমিন উঠে যায়। এখানে তার মা নিমিনের এমন ব্যবহারে বেশ কষ্ট পায়। এরপর আমরা নিমিন এবং জুনায়েদকে মোমনের কবরস্থানের সামনে দেখতে পাই। নিমিন জুনায়েদকে ধন্যবাদ জানায় সবসময় মোমনের পাশে থাকার জন্য। সে এও বলে সে জাকার্তায় ফিরতে চায়, কারণ এখানে থাকলে মোমনের কথা বেশি মনে পড়বে। অন্যদিকে জেফ্রি তার দলবল নিয়ে হোসেনের কাছে আসে এবং জাদুটোনা বাবদ হোসেনকে যা দিয়েছিল তার প্রায় 4 গুণ টাকা ফেরত চায়। হোসেন তাকে বোঝায় টাকা দেওয়া এখন সম্ভব না, তবে জেফ্রি তার কোনো কথাই শুনতে চায় না। সে হোসেনকে শাসিয়ে চলে যায়। এদিকে মোমনের বাড়িতে তার বাবা মোমনের ছবি দেখে কাঁদছিল আর বলছিল সে কেন তাদেরকে এত জলদি ছেড়ে চলে গেল। হঠাৎই তার মনে হয় সে বাইরে মোমনের শব্দ পেয়েছে, তাই তো সে দ্রুত দরজা খুলে বেরিয়ে আসে এবং মোমনের নাম ধরে ডাকতে থাকে। তবে একসময় বুঝতে পারে তার মেয়ে এখানে নেই, কখনো আসবেও না, তাই সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার পর মোমনের বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছিল। মোমনের মা জুনায়েদকে বলে যদি নিমিন এখানে থেকে যেত তাহলে তার বাবার অবস্থা এতটা খারাপ হতো না। জুনায়েদ তখন অস্বস্ত করে বলে সে তাদের সাথে থাকবে। এমন সময় গাড়ি নিয়ে হুলস্থুল করে চলে আসে জেফ্রি মোমনদের বাড়িতে। জুনায়েদ বের হয় ব্যাপারটা দেখার জন্য। জেফ্রি তাকে জিজ্ঞাসা করে এটা মোমনের বাড়ি কিনা। জুনায়েদ বলে এটা মোমনের বাড়ি ছিল, কিন্তু মোমন এখন আর বেঁচে নেই। জেফ্রি বলে সে জানে মোমন আর বেঁচে নেই। জেফ্রি জুনায়েদের পরিচয় জিজ্ঞাসা করে, তখন জুনায়েদ বলে সে এই পরিবারটি দেখাশোনা করে, তাই জেফ্রি যদি কিছু বলতে চায় তাহলে সে তাকে বলতে পারে। তখন জেফ্রি জুনায়েদকে লোনের কাগজটা দেখায় এবং বলে মোমন তার কোম্পানি থেকে লোন নিয়েছিল, যা সুদ সাবেত ফেরত দিতে হবে। লোনের অঙ্ক শুনে জুনায়েদ বেশ চিন্তিত হয়ে পড়ে। শত্রু বুঝতে পারে মোমন কেন তার কাছে টাকা চেয়েছিল। জেফ্রি মোমনের বাবা মায়ের সাথে কথা বলতে চেয়েছিল, তবে জুনায়েদ তাকে তা করতে দেয় না, বলে লোনের ব্যাপারটা সে তাদের জানাবে। জেফ্রি বলে সে কে আর এত ঝামেলা কেন সে মাথা পেতে নিচ্ছে। তখন জুনায়েদ তার জবাব দেয় না, বরং বলে শোকাহত এই বাবা মাকে এখন মোটেও এইসব বলা ঠিক হবে না। জেফ্রি বলে সে আবারও ফিরে আসবে, এত সহজে তার হাত থেকে তারা নিস্তার পাবে না। এই বলে জেফ্রি লোনের চিঠিটি তার হাতে ধরিয়ে তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। জেফ্রি খুব ভালোভাবে জানতো যে তার জন্য মোমনের এই অকালে মৃত্যু হয়েছে, তবুও সে মোমনের এবং মোমনের পরিবারের পিছু ছাড়েনি। এখন জুনায়েদ পরদিন জাকার্তায় যায় নিমিনের খোঁজে। নিমিন কোথায় কাজ করে তা জুনায়েদ জানতো না, তাই সোশ্যাল মিডিয়ায় অনেক খুঁজে ক্যাফেটা খুঁজে বের করে যেখানে নিমিন কাজ করে। ক্যাফের বাইরে থেকে সে নিমিনকে ভেতরে ওয়েটারের কাজ করতে দেখতে পায়। নিমিনের এতদিনে বলা মিথ্যা কথা আজ ফাঁস হয়ে গিয়েছিল। নিমিনও এখানে জুনায়েদকে দেখে বেশ অবাক এবং বিব্রত হয়ে পড়ে। অন্যদিকে হোসেন এবং কবরস্থানের দারোয়ান কবরস্থানে বসে গান বাজনা করছিল, তারা বেশ আনন্দই করছিল। এমন সময় সেখানে জেফ্রির লোকজন চলে আসে এবং হোসেনের থেকে টাকা আদায় করতে চায়। হোসেন তাদেরকে দেখে দৌড়ে একটি গাছের ওপর উঠে লুকিয়ে পড়ে। দারোয়ান তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এখানে কেন এসেছে। তাদের কথাবার্তা গাছের ওপর থেকে হোসেন শুনছিল। তখনই হোসেন তার পেছনে কাফনে মোড়ানো সেই ছায়ামূর্তিটিকে দেখতে পায়। তখন ওই জেফ্রির দলের একজন ওই ছায়ামূর্তিটিকে দেখতে পায় এবং পচং বলে চিৎকার করে ওঠে, ফলে জেফ্রি ও তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হোসেনও এদিকে তার দারোয়ানের সাথে বেরিয়ে পড়ে। আজ রাতটা সে দারোয়ানের বাড়িতেই থাকবে, এখানে থাকা তার পক্ষে সম্ভব না। এদিকে জুনায়েদ নিমিনের ক্যাফেতে বসেছিল। নিমিনের কাজ শেষ হলে জুনায়েদ তাকে বাড়িতে ফিরতে বলে, আর যেহেতু জুনায়েদ এখন তার সিক্রেট জেনে গিয়েছে তাই নিমিন এখানে আর কথা বাড়ায় না, সে তার সাথে বাড়ি ফিরে চলে যায়। বাড়ি ফিরে জুনায়েদ নিমিনকে বলে সে তার সাথে কিছু কথা বলতে চায়। জুনায়েদ জিজ্ঞাসা করে নিমিনের বাবা যদি জানে সে কোনো অফিসে নয় বরং একজন ওয়েটারের কাজ করে তাহলে সে কি ভাববে। উত্তরে নিমিন বলে সে পরিশ্রমের কাজ করে, কোনো চুরি ডাকাতি করে না, তাই কাজ করলে তার বাবা খারাপ ভাবার কিছুই নাই। তবুও তার বাবা মাকে মিথ্যা বলা উচিত হয়নি। এছাড়াও তাদের পারিবারিক ব্যবসা রয়েছে, তাদের দোকান আছে, সে তো ওই দোকানটারই দেখাশোনা করতে পারে। মোমনের স্বপ্ন ছিল তাদের দোকানে একদিন অনেক কাস্টমার আসবে। নিমিন বলে যেহেতু এখন আর মোমন বেঁচে নেই, জুনায়েদের তার পরিবার নিয়ে এখন আর অত চিন্তা করার কিছু নেই। এছাড়াও মোমনের মতো নিমিনের আলাদা একটি স্বপ্ন আছে, তাই সে তার বাকি জীবন মোমনের স্বপ্নের পিছনে ছুটতে পারবে না। জুনায়েদ বলে নিমিন যদি মোমনের দোকানের দেখাশোনা করে তবে সে তার ওয়েটারের কাজের কথা গোপন রাখবে। একথা শুনে রেগে গিয়ে নিমিন বলে যা ভালো মনে করো তাই করো। একথা বলে সে ভিতরে চলে যায়। পরদিন জুনায়েদ আবারও নিমিনের সাথে কথা বলে। সে এবার নিমিনকে জানায় যে নিমিন মোমনের কার্ড ব্যবহার করে টাকা লোন করেছিল, যে লোন কোম্পানির লোকজন বাড়ি পর্যন্ত চলে এসেছে। নিমিন জিজ্ঞাসা করে এখন জুনায়েদ কি চায় যে এই টাকাগুলো এখন নিমিন পরিশোধ করুক। জবাবে জুনায়েদ বলে নিমিনেরই তো পরিশোধ করা উচিত। নিমিন বলে সে নিজের জন্য নয়, সে তার বাবা মায়ের জন্য এ টাকা তুলেছিল, এগুলো দিয়ে তার বাবা মা বিভিন্ন মিলাদ মাহফিল করেছে
বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করেছে। তারা বেশ কয়েকবার এই টাকা দিয়ে উমরাও করেছে। জুনায়েদ বলে তাদের বাবা মা জানতোই না এই টাকাগুলো নিমিন লোন করে দিচ্ছে। তারা তো জানতো নিমিন তার বেতন থেকে এই টাকাগুলো দিচ্ছে, আর তারা যদি কোনোভাবে সত্যিটা জানতে পারে তাহলে তারা অনেক আঘাত পাবে। তাই জুনায়েদ নিমিনকে প্রস্তাব দেয় যে তারা দুজনে একসাথে মিলে দোকানে কাজ করবে এবং সেই টাকা দিয়ে অল্প অল্প করে পাওনা শোধ করবে। আর এই লোন যতদিন না পর্যন্ত শোধ হচ্ছে ততদিন পর্যন্ত নিমিন তার বাবা মায়ের বাধ্য সন্তান হয়ে থাকে। বাধ্য হয়ে নিমিনকে এই প্রস্তাবে রাজি হতে হয়। পরদিনই জুনায়েদ নিমিনকে তার দোকানে নিয়ে যায় এবং দোকানের সবকিছু শিখিয়ে দেয়। সে মোমনের রেখে যাওয়া একটি রেসিপির বই নিমিনকে দেয়। নিমিনও এখানে তার বোনের রেখে যাওয়া বইটি মন দিয়ে পড়তে থাকে। হঠাৎই সেখানে তার বোনের লেখা কিছু ব্যক্তিগত বিষয় দেখতে পায়। সেখানে সে তার জীবনের ইচ্ছাগুলো রেখেছিল। এই ইচ্ছাগুলোর মধ্যে একটি ইচ্ছা ছিল যে তার বাবা মাকে হজ করানো এবং জুনায়েদকে বিয়ে করা। যা পড়ে নিমিন ইমোশনাল হয়ে পড়ে, কেননা সে তার বাবা মাকে হজ তো পালন করিয়েছে কিন্তু মোমনকে বিপদে ফেলে। এই সাথে সে এটাও বুঝতে পারে খুব সাধারণ দেখতে মোমনেরও অনেক স্বপ্ন ছিল যা সে পূরণ করতে পারেনি একমাত্র নিমিনের জন্য। আর এই কারণেই সে তার ওয়েস্টার্ন কাপড় খুলে তার বোনের মতো পোশাক পরে এবং বাবার সামনে এসে দাঁড়ায়। এখানে তার বাবা নিমিনকে দেখে বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে হোসেন ছুটে চলে যায় জুনায়েদের কাছে। সে জুনায়েদকে জানায় তার বড় একটি ভুল হয়ে গিয়েছে। সে মোমনের পচনের বাঁধন খুলতে ভুলে গিয়েছে, তাই মোমন এখন একটি পচনে পরিণত হয়েছে এবং সেই পচনটি বারবার হোসেনের কাছে পচনের বাঁধন খোলার জন্য অনুরোধ করছে। জুনায়েদ তার কথা বিশ্বাস করে না, তাই তো হোসেন তাকে নিয়ে কবরস্থানে যায় এবং কবরস্থানের আশপাশটা তাকে দেখাতে থাকে। জুনায়েদ যদিও কিছু দেখতে পায় না, তবে সেখানে আবারও হোসেন মোমনের কাফনে জড়ানো সেই পচনটি দেখতে পায়। তবে যেহেতু জুনায়েদ কিছুই দেখতে পারছিল না, তাই সে নিজের কাজে চলে যায়। অন্যদিকে জেফরি তার দলবল নিয়ে চলে আসে মোমনের দোকানে। সেখানে তারা কাউকেই দেখতে পায় না। তারা সেখান থেকে ইচ্ছামতো খাবার নিয়ে খাচ্ছিল। হঠাৎই তারা মোমনের মতো কাউকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এটি আসলে নিমিন ছিল, যে কিনা তার বোনের পোশাক পরে সেখানে এসেছিল। এমন সময় জুনায়েদও দোকানে চলে আসে। জুনায়েদ এবং নিমিন কেউই বুঝতে পারে না গুন্ডারা এভাবে পালিয়ে গেল কেন। জুনায়েদ এখানে নিমিনের পোশাক দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করে এই লোকগুলো কি। জুনায়েদ বলে এরা লোন আদায় করে থাকে, তবে নিমিনের কাছে এই লোকগুলো গুন্ডা বলেই মনে হয়। অন্যদিকে ওই গুন্ডারা জেফরি তার দলবল নিয়ে আবার হোসেনের কাছে চলে যায় এবং হোসেনকে বলে তাদেরকে বাঁচাতে। তারা যেখানেই যাচ্ছে মোমনের ভূত দেখতে পাচ্ছে। হোসেন প্রথমে তাদেরকে সাহায্য করতে চায় না, কারণ এর আগেও একবার তাদের সাহায্য করে হোসেনের ঝামেলায় পড়তে হয়েছে। তবে জেফরি এখানে অনেক অনুরোধ করলে হোসেন তাকে একটি চুড়ি দেয়। এ চুড়ি বিশেষ এক ধরনের চুড়ি যা তাকে বিপদ আপদ এবং জিনভূত থেকে রক্ষা করবে। এটি কোনো সাধারণ চুড়ি নয়, বরং সমুদ্রের তলদেশে পাওয়া চুড়ি। ওই রাতে নিমিন তার ঘরে ঘুমিয়েছিল এবং হঠাৎই কোনো কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে তার ঘর থেকে বের হয়ে আসে, শব্দের উৎস খুঁজতে থাকে, তবে কিছুই দেখতে পায় না। দূরে তখন আমরা কিছু একটা ছায়ামূর্তি দেখতে পাই। কিছু দেখতে না পেয়ে নিমিন যখন তার ঘরে ফিরে যাচ্ছিল তখন তাদের বাড়ির সদর দরজা একা একাই খুলে যায়। নিমিন ভয় পেলেও দরজার সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎই তার সামনে পচং চলে আসে। ভয়ানক কাফনে মোড়ানো সেই পচংটি দেখে নিমিন ভীষণ ভয় পেয়ে যায়। পচং ঠিক মোমনের গলায় মোমনের মতো করে মিন বলে ডাকে আর বলতে থাকে তাকে সাহায্য করার জন্য। প্রচন্ড আতঙ্কিত নিমিন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর তার বাবা মা তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছিল, সে কেন অজ্ঞান হয়ে গিয়েছিল। অজ্ঞান অবস্থায় সে নাকি শুধু তার বোনের নাম ধরে ডাকছিল। নিমিন তার বাবা মার কথা আর কোনো জবাব দেয় না। নিমিন একদমই চুপ হয়ে গিয়েছিল। এই সময় সেখানে জুনায়েদ চলে আসে। জুনায়েদ বলে তারা সবাই নিমিনকে নিয়ে বেশ চিন্তিত, তাই সে যেন তাদেরকে সবকিছু খুলে বলে। নিমিন বলে তাকে নিয়ে চিন্তা করার কিছুই নেই, সে খুব ভালো আছে। নিমিনের বাবা জুনায়েদকে বলে তার মেয়ের দিকে খেয়াল রাখতে। তার আর একটি মাত্রই সন্তান আছে, তাকে সে কোনো মতেই হারাতে চায় না। অন্যদিকে হোসেনকে আবারও দেখা যায় পাড়ার নর্তকীদের মাঝে ফুর্তি করছে। এমন সময় সেখানে জেফরি চলে আসে আর নর্তকী এবং সেখানকার এজেন্টদের কাছ থেকে চাঁদা তোলার চেষ্টা করে। হঠাৎই বজ্রপাতের শব্দে এবং তুফান শুরু হয় সেখানে। সবাই এতে করে বেশ ভয় পেয়ে যায়। এমনই বিনা মেঘে তুফান এবং বজ্রপাত তারা বুঝে উঠতে পারছিল না। এরপরই তারা সেখানে এমন কিছু একটা দেখে যা দেখে তারা ভীষণ চমকে যায়। এদিকে ওই রাতে জুনায়েদ নিমিনদের বাড়ির বসার ঘরে ঘুমিয়েছিল। হঠাৎই তার সামনে নিমিন চলে আসে। গতরাতের ঘটনার ব্যাপারে এই প্রথমবার নিমিন মুখ খুলে সে জানায় গতরাতে মোমন তার কাছে এসেছিল এবং কাঁদতে কাঁদতে তার কাছে সাহায্য চেয়েছিল। একথা বলে নিমিন নিজেও কেঁদে ফেলে। তবে এটা শুনে জুনায়েদ ভীষণ রেগে যায় এবং বলে তারা কেন মোমনকে নিয়ে এসব কথা ছড়াচ্ছে। মোমন খুবই ভালো একজন মেয়ে ছিল, মোমন যেখানেই আছে শান্তিতে আছে, তারা যেন মোমনকে শান্তিতে থাকতে দেয়। এসব মিথ্যা কথা সে যেন না ছড়ায়। আরো বলে মোমনের বাবা চায় নিমিনের সাথে যেন তার বিয়ে হয়, কেননা মোমন তো বেঁচে নেই। তবে জুনায়েদ এটা চায় না, কারণ সে শুধু মোমনকেই ভালোবাসে। এদিকে তারা যখন ওই ব্যাপারে কথা বলছিল তখন অন্যদিকে জেফরি এবং বাকিরা বজ্রপাতের মধ্যে আকাশে যা ভাসতে দেখেছিল তা আর কেউ নয়, বরং সেটি মোমন, অর্থাৎ মোমনের পচং
ছিল। আর এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। জেফ্রি এবং হোসেন একটি টয়লেটে গিয়ে আশ্রয় নেয়। সেখানে লাইট ফ্লিকার হতে শুরু করে এবং মোমনের কণ্ঠ শোনা যায়। তারা বুঝে যায় এই জায়গাটিও নিরাপদ নয়, তাই তারা বের হয়ে গাড়িতে চেপে বসে। জেফ্রির একজন গাড়ি চালাচ্ছিল। হঠাৎই সে তার পাশে মোমনকে দেখতে পায়, যাকে দেখে প্রচন্ড ভয়ে সে গাড়ি নিয়ে পড়ে যায়। পানি থেকে উঠে সবাই আবারও ছুটতে শুরু করে, তবে মোমনের হাত থেকে বাঁচতে পারে না। মোমন জেফ্রির দলের একজনকে ধরে ফেলে। মোমনের মুখ থেকে বের হওয়া রক্তে ভেসে যায় ছেলেটি। এরপর মোমন ধরে জেফ্রিকে, তবে সে জেফ্রিকে কিছুই করে না, বরং তাকে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরদিন পুরো গ্রামে এই ব্যাপারটি নিয়ে কথা বলছিল। এদের মধ্যে মাপুক নামের একজন মহিলাও ছিল। মাপুক সেই মহিলা যার কাছ থেকে মোমন প্রায় কাপড় কিনত। মাপুক এখানে কবরস্থানের দারোয়ানকে বলে মোমনের পচং হয়ে যাওয়ার খবর। এছাড়াও সে বলে নিমিন ধীরে ধীরে মোমনের সবকিছুই আত্মসাৎ করে নিচ্ছে, তার দোকান, তার স্বামী, তার সবকিছু। মোমন হয়তো এরই প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। দারোয়ান বলে সে ব্যাপারটা দেখবে। একথা বলে সে সরাসরি চলে যায় মোমনের মায়ের কাছে। মোমনের মাকে জিজ্ঞাসা করে যে সে এসবের ব্যাপারে কিছু জানে কিনা। মোমনের মা জিজ্ঞাসা করে যে সে কিসের কথা বলছে। তখন ওই দারোয়ান নিজের মাথায় হাত দিয়ে এবং কিছু একটা ইশারা করে। মোমনের মা তবুও বুঝতে পারে না। দারোয়ান এবার বলে সে পচং মোমনের কথা বলছে। দারোয়ানের কাছ থেকে এসব কথা শুনে মোমনের মা জুনায়েদকে কল করে এবং বলে পচং সম্পর্কে খোঁজ খবর নিতে, তবে এসব যেন মোমনের বাবা জানতে না পারে। জুনায়েদ বলে সে এ ব্যাপারে খোঁজ নেবে। সে খোঁজ নিতে চলে যায় সেখানে যেখানে পচং হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল। জুনায়েদ সেখানে জেফ্রির কথা শুনতে পায়। জেফ্রি হোসেনকে হুমকি দিচ্ছিল। তখনই তাদের সামনে আবারও প্রকট হয় পচং। পচং জেফ্রির গলা চেপে ধরে, তার ভয়ানক সবুজ চোখ জলজল করতে থাকে। হঠাৎ করে জুনায়েদ মোমন বলে ডাক দেয়। ভালোবাসা মাখায় এই ডাক শুনে পচংটি ধীরে ধীরে মোমনে পরিবর্তন হয় এবং জেফ্রির গলা ছেড়ে দেয়। তার চোখ মুখ স্বাভাবিক হয়ে যায়। ধীরে ধীরে সে হাওয়ায় মিলিয়ে যায়। মোমন আসলেই পচং হয়ে গিয়েছে বুঝতে পেরে প্রচন্ড কষ্টে জুনায়েদ সেখানে হাঁটু ভেঙে বসে পড়ে। এরপর নিজেকে কিছুটা সামলে সে চলে যায় নিমিনের কাছে। সে নিমিনকে কিছু একটা বলতে চায়, তবে গুছিয়ে বলতে পারে না। তবুও নিমিন সবাই বুঝতে পারে এবং জিজ্ঞাসা করে সে কি পচং মোমনকে দেখেছে। জুনায়েদ সম্মতি জানায় এবং সবকিছু খুলে বলে। তখন নিমিন বলে পচং না খুলে দেওয়ায় সে হোসেনকে মারতে চাইছে, সেটা বোঝা যাচ্ছে, তবে সে জেফ্রিকে কেন মারতে চাচ্ছে। জুনায়েদ বলে জেফ্রির ওপরও নিশ্চয় মোমনের কোনো রাগ আছে। একথা শুনে নিমিনও বেশ ভয় পেয়ে যায়, কারণ মারা যাওয়ার আগে তার উপরে তো রাগ নিয়ে মারা গিয়েছে, কারণ মোমনের ওপর সে অনেক বড় ঋণ চাপিয়ে দিয়েছিল। সে কারণে কি মোমনের পচং তাকেও টার্গেট করতে পারে। নিমিন ভয়ে কাঁদতে থাকে। জুনায়েদ তখন তাকে সান্ত্বনা দেয়। এরপর বলে তাদের ভান করা উচিত তারা একে অপরকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, এতে করে নিমিনের বাবা খুশি হবে। নিমিনের বাবার খুশির জন্য এই অভিনয় করতে নিমিন রাজি হয়ে যায়, যদিও বলে নিমিনের বাবা তার উপর এমনি এখন খুশি, কারণ সে মোমনের মতো করে চলছে। তাদের বাবা নিমিনকে কখনোই পছন্দ করতো না, আজকে মোমন হয়ে তার বাবাকে খুশি করতে হচ্ছে। একথা বলে সে ভীষণ আফসোস করতে থাকে। তারপর নিমিন তৈরি হয় এবং তার বাবা মাকে বলে সে জুনায়েদের সাথে দাওয়াতে যাচ্ছে। জুনায়েদও তখন দরজায় এসে দাঁড়িয়েছিল। জুনায়েদের কথা শুনে নিমিনের বাবা মা তাকে যেতে দিতে রাজি হয়। বের হওয়ার আগে তার বাবা মাকে নিমিন বলে সে তার বাবা মাকে কিছু বলতে চায়। নিমিন বলে সে তার বাবা মায়ের ভালোবাসার জন্য সবসময় তৃষ্ণার্ত ছিল, তবে তার বাবা মার ভালোবাসা সব ছিল মোমনের জন্য, কেননা সে তাদের চোখে আদর্শ মেয়ে ছিল। অথচ নিমিনও নিজের মতো করে চেষ্টা করছিল তার বাবা মায়ের জন্য কিছু করার। নিজেকে প্রমাণ করার জন্যই জাকার্তায় গিয়েছিল। অনেক কষ্ট করে চাকরি খোঁজার পর সে চাকরি তো পায়, তবে তা কোনো অফিসের চাকরি নয়, বরং ক্যাফেতে একজন ওয়েটার্সের চাকরি। সেই চাকরির বেতন দিয়ে তার বাবা মাকে ওমরা করতে পাঠানো সম্ভব ছিল না, তাই সে লোন নিয়েছিল। এই লোন সে মোমনের কার্ড ব্যবহার করে নিয়েছিল, আর এই কারণেই মোমন ভীষণভাবে চিন্তিত ছিল। এখন তার মনে হয় মোমনের মৃত্যু তার জন্যই হয়েছে। একথা শুনে নিমিনের বাবা মা বেশ ইমোশনাল হয়ে পড়ে। নিমিনের বাবা নিমিনকে জড়িয়ে ধরে বলে তার কোনো দোষ নেই। এই সময় সেখানে চলে আসে হোসেন। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মোমনের পরিবারকে সামনে নিয়ে হোসেন কবর খুঁড়ছে। খোঁড়া হয়ে গেলে সে মোমনের কাপড়ের পচং খুলে দেয় এবং মোমনের কাছে ক্ষমা চায়। তারা সবাই মিলে মোমনকে আবারও দাফন করে এবং দোয়া করে মোমনের আত্মার শান্তির জন্য। তারা ভাবে তাদের সাথে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই চলে আসে জেফ্রি এবং বলে পচংয়ের ব্যাপারটা সমাধান হয়ে গেলেও লোনের ব্যাপারটা সমাধান হয়নি। জুনায়েদ তাকে বলে তারা ধীরে ধীরে লোন পরিশোধ করে দিবে। এখন যেন জেফ্রি তাদেরকে কিছুটা সময় দেয়। জেফ্রি জিজ্ঞাসা করে জুনায়েদ এই পরিবারের জন্য এতটা কেন করছে, সে তো এই পরিবারের জামাই এখনো হয়নি। এরপর সে নিমিনকে বলে তারই এই লোন পরিশোধ করতে হবে, যার জন্য মোমন ট্রাকের নিচে পড়ে মারা গিয়েছিল। একথা শুনে হোসেনের বুদ্ধি খেলে। একথা শুনে হোসেন জেফ্রিকে জিজ্ঞাসা করে সে কিভাবে জানলো মোমন ট্রাকের নিচে পড়ে মারা গিয়েছে, সেখানে তো কেউই ছিল না। এছাড়া যে গাড়ির সাথে মোমনের অ্যাক্সিডেন্ট হয়েছিল সে গাড়ি তো পালিয়ে গিয়েছিল। জেফ্রি এ প্রশ্ন শুনে চমকে যায় এবং জবাব দিতে না পেরে তার দলের লোকেদের নিয়ে জুনায়েদ এবং হোসেনকে বেশ মারধর করতে থাকে। এরপর টাকার জন্য হুমকি দিয়ে
দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন মোমনদের বাড়িতে মোমনের শান্তির জন্য মিলাদ পড়ানো হচ্ছিল। এমন সময় নিমিনের মা এসে জুনায়েদকে জিজ্ঞাসা করে নিমিন কোথায়, তাকে সে দেখেছে কিনা। বাড়ির ভেতর নিমিন কোথাও নেই। একথা শুনে জুনায়েদ ভয় পেয়ে যায়। একথা শুনে সে হোসেনকে নিয়ে চলে যায় নিমিনকে খুঁজতে। নিমিনকে দেখা যায় জেফরির আস্তানায়। নিমিন বলে সে জানে জেফরি তার বোনকে মেরেছে, তাই সে প্রতিশোধ নিতে এখানে এসেছে। তার হাতে আমরা একটি ছুরি দেখতে পাই। এরই মধ্যে জুনায়েদ এবং হোসেন সেখানে চলে আসে। তারা চেষ্টা করে নিমিনকে বাঁচাতে। সবার মধ্যে বেশ লড়াই শুরু হয়ে যায়। জেফরি নিমিনকে মারতেই যাবে, ঠিক তখনই আকাশে আবারও বজ্রপাত শুরু হয়। সবাই আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় কাফনে পেঁচানো মোমন তখনও আকাশে ভাসছে। জেফরি এতে করে ভয় পেয়ে যায় এবং মোমনের হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে। এমন সময় একটি ট্রাক এসে ধাক্কা মেরে দেয়, যার ফলে এবার মোমনের প্রতিশোধ সম্পূর্ণ হয় এবং ধীরে ধীরে সবুজ আলোয় পরিণত হয় এবং বাতাসের সাথে মিলিয়ে যায়। নিমিন চোখের জলে বোনকে বিদায় জানায়। শেষ দৃশ্যে দেখা যায় মোমনের মা জুনায়েদকে একটি আংটি দেয়। এটি মোমনের শেষ স্মৃতি। তার মা ভেবেছিল মোমনকে বিয়ে দেওয়ার সময় সে তাকে এটি দিবে। জুনায়েদকে বলে সে যেন তার হবু স্ত্রীকে এই আংটিটি দেয়। তারা প্রার্থনা করবে সে যেন একটি ভালো মেয়ে খুঁজে পায়। এর মানে হলো এখন আর মোমনের বাবা মাকে খুশি করার জন্য জুনায়েদকে নিমিনকে বিয়ে করতে হবে না। আর এই সিদ্ধান্তে অনেকদিন পর পুরো পরিবারের মুখে হাসি ফুটে ওঠে। সেই সাথে আজকের এই ভয়ঙ্কর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এইরকম আরো গল্পগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।